প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এখন ঢাকায়। উনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আসছেন, বিশেষ করে রোহিঙ্গা সেটা খুব সামনে এসছে। আরেকটা বিষয় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ যে প্রফেসর ইউনূসের আমন্ত্রণে উনি এই সফরটি করছেন। যে কোনো একটা সফরের একটা প্রকাশ্য জিনিস থাকে। জি, যেমন আমি যদি উদাহরণ দিই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় গেলেন, জো বাইডেনের সাথে ওনার একটা মিটিং হয়েছিল সাইড লাইনে। জি জি, বাংলাদেশকে অনেক কিছু দিয়ে দিয়েছেন যে বাংলাদেশের এটা হবে ওটা হবে, বিরাট সব বাণিজ্যিক চুক্তি, কোনো কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু এটা অতি আলোচিত ছিল। এবং আমাদের শত্রুপক্ষ, আমি শত্রুপক্ষ কথাটাই বলতে চাই, ভারতের কথা বলছি, তাদের পত্রপত্রিকায়, মিডিয়ায় এটা নিয়ে তাদের মধ্যে মাথা নষ্ট হয়ে গেছে। কারণ ওই একটা বৈঠকের মাধ্যমে উনি নিয়ম ভেঙে, উনি সাধারণত এটা করেন না, এবং তাকে হাগ করে কর্ডিয়াল অ্যাটিটিউড দেখে উনি আসলে একটা বার্তাই দিতে চেয়েছেন টু দ্য হোল ওয়ার্ল্ড, এবং তার সাথে যারা সমস্যা করছে তাদেরকে ওই বার্তাটা কিন্তু তারা পেয়ে গেছে। রোহিঙ্গা ইস্যুতে আসি, আমরা একটা মেজর বিপদের মুখোমুখি আছি আসলে রোহিঙ্গা ইস্যু নিয়ে। আমি একটু ডিটেল যদি বলি, দীর্ঘদিন থেকেই রোহিঙ্গাদের জন্য বৈশ্বিক বরাদ্দ কমছে। এটাই নিয়ম। একটা সংকটের দিকে পৃথিবীর দৃষ্টি অনেক লম্বা সময় আসলে থাকবে না। শুরুতে যা ছিল, পরে আস্তে আস্তে কমতে কমতে এখন যে জায়গায় দাঁড়িয়েছে, এবং এখন যে ঝুঁকি তৈরি হয়েছে, কারণ গ্লোবালি আমেরিকা তাকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নিচ্ছে, ফলে বিভিন্ন জায়গায় হিউম্যানিটেরিয়ান যেসব ফান্ডিংয়ের সুযোগ ছিল এগুলোর সুযোগ কমছে। এবং এখন বিপদটা হচ্ছে, আগে যে পরিস্থিতিটা ছিল $12 পার মান্থ মাথা পিছু যে বরাদ্দ, বা 12.65 বা এরকম ডলার, এটা $6 দাঁড়াতে পারে। মানে অর্ধেক হয়ে গেছে। মানে এটা হয়ে যাওয়ার কথা অলরেডি বলে দেওয়া হয়েছে, যদি না কোনো সিগনিফিক্যান্ট ফান্ড তৈরি না করা যায়। এটা কত টাকা, আমি একটা হিসাব বলি। এর মানে হচ্ছে প্রতিদিন মাথা পিছু $6 যদি হয়, 24 টাকা দেয়া হবে। মানে আপনি 24 টাকায় এক বেলা, মানে একটা মানুষ যদি কিছু ভাত খায়, একটু ডাল খায়, সবচেয়ে সস্তা এই মুহূর্তে প্রোটিন আমরা বলবো ডিম, একটা ডিমের দামও 13-14 টাকায় দাঁড়িয়েছে, 12 টাকায় দাঁড়িয়েছে। একটু সবজি টবজি যদি এইটুকু দিয়ে এক বেলা ভাতও আপনি আসলে নিজের বাসায়, সাথে মশলা সহ অন্যান্য সব খরচ আছে, জ্বালানির খরচ আছে, সব মিলে আপনি এক বেলাও খেতে পারছেন না। 24 টাকা প্রতিদিন পড়ছে। সো কত বড় সংকট, কত বড় ঝুঁকি আমরা বুঝতে পারছি। এবং এই ঝুঁকিটা আরো বড় কেন, আমেরিকা যখন বিভিন্ন জায়গা থেকে তাকে সরিয়ে নিচ্ছে, ইউরোপ একটা সময় যতটা হিউম্যানিটেরিয়ান কাজ করতে পারত, তাকে এখন সে পারবে না। কারণ বিশেষ করে ইউরোপের নেটোর মাধ্যমে ইউরোপের নিরাপত্তা আমেরিকা দিত। এখন যখন সে সরে যাবে, ইউরোপকে নিজের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে হবে। সেই কারণে তাকে প্রতিরক্ষা ব্যয় আরো অনেক বাড়াতে হবে। এই বাড়ানোর কারণে দেখা যাবে সে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে টাকা আগে দিত, সেই টাকা আসলে তার পক্ষে দেওয়া সম্ভব। এমনকি তারা যে নিজেদের দেশে কল্যাণ রাষ্ট্র করেছে সেটাও সংকট হবে অবশ্যই। তার এতদিন তো তারা একটা খুবই মজা ফিল করেছে যে আমেরিকার প্রতিরক্ষা নিয়ে তারা তাদের জনগণকে ভালো রেখেছে, বাইরে টাকা দিয়েছে। সো এই প্রেক্ষাপটে যখন অ্যান্তনিও গুতেরেস আসছেন, এবং উনি খুবই সিম্বলিক কয়েকটা কাজ করছেন, উনি এখানে দেখা করেই কক্সবাজার চলে যাবেন, রোহিঙ্গাদের ওখানে কাজ করবেন এবং ইফতার করবেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং গুতেরেস মিলে রোহিঙ্গাদের সাথে একবেলা ইফতার করবেন, এবং এই ইফতারের মাধ্যমে একটা সলিডারিটি দেখানো হয়। এবং যখন জাতিসংঘের মহাসচিব এসছেন, আবার এই রোহিঙ্গা সংকটটা, মানে এটাই নিয়ম, পৃথিবীতে এত বেশি সংকট ঘটতে থাকে। ধরুন আমাদের রোহিঙ্গা যখন চলছে, কিছুদিনের মধ্যেই তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়ে গেল, গাজার গাজায় তো অকল্পনীয় হিউম্যানিটেরিয়ান সংকট হয়েছে। এটা তো রোহিঙ্গাদের সাথে তুলনীয়ও না। এরা তাও কষ্ট হোক আর যাই হোক বেঁচে আছে, এবং তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না সকাল বিকাল। তো ওটা ফলে মনোযোগ কিন্তু চারদিকে সরে যায়। এখন আমাদের এখানে জাতিসংঘের মহাসচিব আসার কারণে আবার একটু মনোযোগ আসবে, এবং উনি যেহেতু নিজে যাচ্ছেন, তার প্রচুর এনগেজমেন্ট থাকবে, ফুটেজ থাকবে, এটা নিয়ে গ্লোবাল মিডিয়া লেখালেখি করবে। ফলে কিছুটা আমরা আশা করতে পারি যে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ বাড়বে। কিন্তু মূল যে জায়গাটা আসার কথা বলছিলাম, সেটাই আসলে প্রধান আমাদের জন্য। এই আসার মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টাকে তিনি এন্ডোর্স করলেন যে তিনি এমন একজন ব্যক্তি, যেটা আমরা জানতাম, কিন্তু এটা উনি দফায় দফায় আসলে দেখাচ্ছেন। উনি যখন বাইরেও যাচ্ছেন, তখনও দেখা গেছে বৈশ্বিক মানের সর্বোচ্চ নেতারা তার সাথে বসছেন, কথা বলছেন। ঠিক একইভাবে এখন উনি ডেকেছেন, চলে এসছেন জাতিসংঘের মহাসচিব। এটা
আমাদেরকে যারা চাপে ফেলতে চায়, আমাদের ভালোটা যাদের কাছে ভালো লাগে না, যারা পুরনো যারা ছিল তাদের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, এই জায়গাগুলোতে এটা ব্যারিয়ার তৈরি করবে। সুতরাং এই পয়েন্টে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি যোগ করবো এখানে একটা ইস্যু, আমাদের প্রধান উপদেষ্টা চীনে যাচ্ছেন, চীনে কিন্তু একটা মাল্টিল্যাটারাল মিটিংয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা চেয়েছেন শি জিনপিং এর সাথে একটা বাইল্যাটারাল মিটিং হবে, চায়না কিন্তু সেটা অ্যাগ্রি করেছে। তার মানে আমরা বুঝতে পারি শি জিনপিং আসলে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ বেশ কিছুদিন থেকে। কারণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের অনেক পাওয়ার থাকলে আমেরিকাতে তো অনেক ইনস্টিটিউট থাকে, চাইলেই প্রেসিডেন্ট সব করতে পারেন না, কিন্তু চায়না মানে আসলে শি জিনপিং। সো ওই মানুষটাও আমাদের প্রধান উপদেষ্টা, এটা কিন্তু অনেকেই জানি না আমরা, আমাদের প্রধান উপদেষ্টা ডিমান্ড করেছেন যে উনি একটা বাইল্যাটারাল মিটিং চান। সো হি অ্যাগ্রিড। সো এই জায়গাটা আমাদের জন্য খুব বড়, যে আমাদের অনেক জায়গায়, আমি প্রায় বলি, আপনার অনুষ্ঠানেও বলেছি, আমাদের এই সরকারেরও অনেক জায়গায় ব্যর্থতা আছে, এবং আমরা অকপটে বিটিভিতে বসে সরকারের সমালোচনা অনেক করেছি। এবং আমি ইন্টারেস্টিং, একটু অফ টপিক হলেও একটু বলতেই চাই, আমি অনেকে মন্তব্য করতে দেখি যে এটা বিটিভি কিনা, তাদের বুঝতে বা মানে ভাবতে ভুল হচ্ছে, কারণ একটা সময় বিটিভি কি ছিল আর এখন সে। সো আমরা সমালোচনা এখানে বসেও করেছি, কিন্তু একই সাথে তার স্টেচারের একজন মানুষ আমাদের মাথার উপরে থাকা, এটা যে আমাদের কত বড় ছাতা বা বটগাছের মতো আমাদেরকে ছায়া দিচ্ছেন, আমরা এই ঘটনাগুলোতে বুঝতে পারছি। বিষয়টা অনেকটা উল্টো হয়। উল্টোটা কিরকম, উনি কারোর সাথে দেখা করতে চান, এর চেয়ে ওই ব্যক্তি তার সাথে দেখা করতে পারছেন, উনি সম্মানিত বোধ করেন। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। এই কারণে উনি যখন কারোর সাথে দেখা করছেন তার পক্ষে অ্যাভয়েড করাটা একদম কঠিন। স্ট্র্যাটেজিকলি আমাদের এই সফরটাও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ হলো এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত এবং চায়না, মানে চায়না তো গ্লোবাল সুপার পাওয়ার, সাথে সে তো তার রিজিয়নও ছাড়বে না, তার রিজিওনাল সুপার পাওয়ার, রিজিয়ন না থাকলে গ্লোবাল সুযোগই থাকে না। সো সে রিজিয়নেও খুবই অ্যাক্টিভ, এবং চায়নাকে আমরা রিসেন্ট সময়ে দেখছি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সাথে চমৎকার ইন্টারঅ্যাক্ট করা, সম্পর্ক বিল্ডিংয়ের চেষ্টা, এবং অনিবার্যভাবে যেটা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। ভারত যখন আমাদের সাথে তার কোয়ার্সিভ অ্যাটিটিউড, তার নেগেটিভ অ্যাটিটিউড, তার শক্তি প্রয়োগের আকাঙ্ক্ষা ক্রমাগত দেখাচ্ছে, সেখানে চায়না এটা লুফেই নেবে, তাই করছে আর কি। অলরেডি চায়নার সফর নিয়ে ভারতীয় মিডিয়া কিন্তু একদম তুলপাড় শুরু হয়ে গেছে। খুব স্বাভাবিক। এবং মানে মজাটা কোন জায়গায়, কোনো একটা প্রবলেম দেখার জন্য আসলে কারণ খোঁজা দরকার। মানে আমি এই একটা অন্ধত্ব ওদের আছেই, মানে আমি আপনার সাথে যে কোনো কিছু করব, যা কোনো আপনি কোনো অল্টারনেটিভ খুঁজতে পারবেন না। আপনি এই চাপের ফলে আপনি এসে আমার পা ধরে মাফ চাবেন, চেয়ে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন, মানে আমি শেখ হাসিনার মতো আপনার স্লেভ হতে প্রস্তুত আছি, ভারতের এক্সপেকটেশন হচ্ছে এটা। অথচ তারা যা করছে এটার জন্য তারাই দেয়। তারা বাংলাদেশ সরকারকে যেভাবে চাপ তৈরি করছে অহেতুক, মিথ্যা ডিসইনফরমেশন দিয়ে, সেটা করার কারণেই খুব স্বাভাবিকভাবে ওটা হবে। আমি একটু যোগ করতে চাই, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, যখন আমেরিকা তাকে চাপ দিচ্ছিল, ভারত কিন্তু একটা কথা বলছিল, এটা সঠিক, তারা বলছিল শেখ হাসিনাকে, তারা আমেরিকাকে শান্ত করার জন্য, যে শেখ হাসিনাকে বেশি চাপ দিও না, দিলে সে কিন্তু পুরোপুরি চায়নার দিকে চলে যাবে। তো তা যদি হয়ে থাকে, সে একই কাজ কিন্তু তারা এখন করছে। এটা একটা স্টুপিড কাজ হচ্ছে, কিন্তু এটা অনিবার্য, এটাই সারা পৃথিবীর নিয়ম। আপনি যখনই কোনো একটা দেশকে মানে একেবারে এলিনেটেড করে দিতে চাইবেন, আইসোলেটেড করে দিতে চাইবেন, তার সাথে শত্রুতা করবেন, এখন কেউ তো বসে নেই, আরেকটা দেশ তো বসে আছে, শুধু চায়না না, পাকিস্তানও বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ডিং এর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এবং মজার ঘটনা হয়েছে, ভারত নিজেই একা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই তো হবে, এবং এটা হচ্ছে। এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, আমি জানি না একটা দেশ কিভাবে এরকম হয়ে ওঠে, ওখানে এত বড় দেশ, এত মিডিয়া, এত একাডেমিক্স, এত থিঙ্ক ট্যাঙ্কস, মানে কেউ খেয়াল করছে না যে একটা দেশ ক্রমাগত ফেল করছে। বাংলাদেশ তো সর্বশেষ, বাংলাদেশের আর একটু বলে রাখা ভালো, বাংলাদেশে ফেল তারা আসলে অনেক আগেই করেছে, 14 সালে বা তারও আগে। এখন এটা আরো প্রকাশিত হলো 24-এর 5 অগস্ট এসে। কেন ফেল করছে বলছি, কারণ একটা দেশের জনগণ যদি আপনার শত্রুতে পরিণত হয়, শত্রু শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি, এবং এটা আপনি পরিণত করেছেন, এদেশের জনগণ ভারতকে ঘৃণা করে। এই ঘটনা তো বহু বছর থেকে, তখনই আসলে আপনার পরাজয় হয়ে গেছে, তখনও তারা চোখ বন্ধ করে বসেছিলেন। এমনকি এখন যখন বাকিটাও হলো, যে একটা রেজিম তার পক্ষে ছিল, সেই রেজিমেরও যখন পতন হলো, তারপরও তাদের সোল সার্চিং নেই যে আমরা কি ভুল করলাম, আমরা কি আমাদের রিঅ্যালাইনমেন্ট অফ ফরেন পলিসি করব। আরেকটা বড় ধরনের মিথ ভেঙে গেছে, সেটা হলো ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। এই ধরনের দীর্ঘদিন ধরে যারা বয়ান তৈরি করা হচ্ছিল, এবং সাধারণ মানুষও কিন্তু বিশ্বাস করতো, এবং আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী যারা, এদেরও একটা অংশ কিন্তু বিশ্বাস করতো যে আসলেই বোধ হয় এই ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। কিন্তু ইতিমধ্যে কিন্তু এটা এত
স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, এখনো নতুন করে বোঝানোর সুযোগ নেই। একদম তাই, এবং এটা হওয়া দরকার ছিল। রাইট। এই জন্য একটা কথা বলা হয়, সেটা হচ্ছে কি, ধরুন নিউক্লিয়ার ওয়েপন, এটাকে ডেটারেন্ট বলে। আপনি যখন নিউক্লিয়ার ওয়েপন ততদিন পর্যন্ত পাওয়ারফুল যতদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার না করেন। আপনি যেদিন ব্যবহার করে ফেললেন, আমার উপরে ফাটায় দিলেন, এরপর আমরা বহু মানুষ মারা গেলাম, আমরা না ওর মধ্যে এবার শিখে যাবো, আর ভয়টা কেটে গেল, আপনি আমাকে নিউক্লিয়ার ওয়েপন মেরে তো দিলেন। তো একইভাবে ভারত আমাদেরকে ছাড়া আমাদের সব বন্ধ করে দিলে আমাদের খুব বিপদ হবে, এটা যতটা ভীতি ইউজ করার আগেই ছিল আসলে। আপনি এটা ইউজ করাটা মানে বোকামি। এই জন্য বলা হয় নিউক্লিয়ার ওয়েপন ইউজ করতে হয় না। এই যখন ইউজ করে ফেললেন, আমরা দেখলাম আমরা মরে গেলাম না, বরং আমাদের বহু ক্ষেত্রে আমাদের বহু রকম উন্নতি। আমি একটা উদাহরণ দিই, ভারতে আমাদের এখানে চিকিৎসার জন্য আমাদের অনেক মানুষ যান। এখন খুব স্বাভাবিকভাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শিনজিয়াংয়ে গেলেন, গিয়ে তিনি মানে ওদের যে অথরিটি আছে তাদের সাথে কথা বললেন। ওখানে তারা বলছেন যে তারা 4-5টা হসপিটাল ডেডিকেটেড বাংলাদেশের জন্য করবেন এবং অত্যন্ত সস্তা প্লেন ফেয়ার তারা দেওয়ার ব্যবস্থা করবেন, করে তারা ব্যবস্থা করে। কুনমিংয়েও একই আলাপ হয়েছে, এমনকি মিয়ানমারের ওপর দিয়ে তো কুনমিং পর্যন্ত সরাসরি রাস্তা বা ট্রেনেরই আলাপ আছে। সো এই ঘটনাগুলো ঘটবেই, অল্টারনেটিভস তৈরি হবেই। আমাদের গরুর মাংস, গরু আসা বন্ধ করার পর আমাদের উদ্বৃত্ত হলো, আমাদের অসাধারণ ইন্ডাস্ট্রি ডেভেলপ। এবং আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এই রমজানে গত 10 বছর একটা হিসাব বেরিয়েছে, এত দাম কম ছিল। হ্যাঁ, এবং এই যে পেঁয়াজ, আমাদের দেশি পেঁয়াজ দিয়ে আমরা খুবই কম, এখন উৎপাদকরা সংকটে পড়ছে। আমি একটু এই প্রসঙ্গটাতে আসতে যাচ্ছিলাম। আমরা শহুরে মানুষ যাতে অতি সস্তার না চাই, এই যে এখন ডেকে ডেকে বিক্রি করছে 5 কেজি আলু 100 টাকা, 4 কেজি পেঁয়াজ 100 টাকা, এই জিনিসগুলো আসলে খুবই ভুল। কারণ আমরা দেখছি আলুর দাম না পেয়ে কৃষকের কি ক্ষতি হচ্ছে। তারপর ইভেন এটা যদি আরো বেশিও হতো, তাতেও আমরা আগের তুলনায় অনেক কম ছিল। আর আমার দেশি পেঁয়াজে আমরা এখন পুরো স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। সুতরাং চিকিৎসার জায়গাটা, শিক্ষায় আমরা অনেকটুকু পেরেছি, চিকিৎসার জায়গাটা যদি ঠিক করি, শপিং সবকিছু, মানে তারা আসলে প্রবলেমে পড়বেই। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে নিশ্চয়ই এখন ঈদ উপলক্ষে হয়তো নিউ মার্কেট বা বিভিন্ন মলগুলো মানুষ উপচে পড়ছে, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছিলাম যে এই গণ-অভ্যুত্থানের 2 মাস পর থেকেই, বিশেষ করে আমি নিউ মার্কেটের উদাহরণ যদি দিই, নিউ মার্কেট একদম ফাঁকা ফাঁকা ভাব থাকতো, কিন্তু এই গণ-অভ্যুত্থানের 2 মাস পরে কিন্তু নিউ মার্কেট ছিল উপচে পড়া, এত মানুষ। এর কারণটা ছিল আর ইন্ডিয়া যাচ্ছে না। যারা ইন্ডিয়াতে বাজার করতে যান, আমি এমন ব্যক্তিগতভাবে চিনেছি, লাক্সারির জন্য যান না। আপনি যদি সড়ক পথে কলকাতা চলে যান এবং সেখানে যে দামে আপনি শপিং করে ওখানে থেকে খেয়ে শপিং করে আসতে পারেন, হয় কি অনেকে একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা নিজের পরিবার, তার শ্বশুরবাড়ির পরিবারের লোকজনের জন্য তারা ব্যয় করেন এবং তাদের সামর্থ্য আছে, তারা দেখেছেন তাতে অনেক কম খরচ পড়ে। আমাদের দেশে ব্যবসার নামে কিন্তু মানুষকে অত্যাচার করেন অনেকে অত্যাচার। আমি একদম ব্যক্তিগতভাবে যেসব নারী খোঁজ খবর রাখেন, তারা হয়তো কারোর সাথে কথা বলে দেখেছি, তারাই জানিয়েছেন অনেক সস্তা। আপনি ওখানে মানে একটা অন্য দেশে গিয়ে শপিং করে থেকে আপনি হোটেল ভাড়া করছেন, তারপরও সস্তা পড়ে। সো আমাদের ব্যবসায়ীদেরকে না এটা নিশ্চিত করতে হবে মানুষের উপর যাতে অত্যাচার না হয়, জুলুম না হয়। এদেরকে আলাদা করার সুযোগ নেই, কারণ সব জায়গাতে পচন হয়েছে, তো ওখানেও হয়েছে। এবং এই আলাপ তো আমরা করেছি পৃথিবীর বহু দেশে। আমি ইউরোপের কথা তো ছেড়ে দিলাম, তাদের ক্রিসমাসের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। অনেক মুসলিম দেশেও রমজানের সময় দাম কমে, অথচ আমরা কি করলাম, মানুষের উপর না, সব দেশেই কমে, শুধু এই উপমহাদেশে। এবং আমাদের দেশে আমরা বেছে বেছে রমজানের সময়, বেছে বেছে ঈদের সময় মানুষের টার্গেট নেই যে এবার ব্যবসাটা করব। খুবই দুঃখজনক। মানে ব্যবসায়ী হওয়া উচিত, ব্যবসাটা যাতে মানুষ অত্যাচার না হয়। নাহলে কি হবে, আজকে ভারত কোনো একদিন ভারতের পথ আবার খুলবে, আর এটা না হলে অন্য কোথাও মানুষ কোথাও না কোথাও আসলে চলে যাবে। এটা তাদেরকে এইখানকার ব্যবসায়ীরা ঠিক না হন, এটা একেবারেই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি?
দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেটা সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে যে কথাবার্তা হচ্ছিল এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে মতামত নেওয়ার কথা রাজনৈতিক দলগুলোর, সেই জাতীয় ঐক্যমত্য কমিশন তো আগেই তাদের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং আজকে ছিল এগুলোর জমা দেওয়ার দিন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু হয়তো জমা দিতে পারছে না। বিএনপি অলরেডি বলেই দিয়েছে তারা আজকে জমা দিচ্ছে না। জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজটা করেছে, আমি কিন্তু খুবই চমৎকার একটা কাজ করেছেন বলে মনে করি। মানে আমি ধারণা করি তারা এই দেশের রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনা সম্পর্কে ধারণা করেন। স্বাভাবিক, ওনারা এই দেশের মানুষ, তারা দীর্ঘদিন ভালোই বুঝতে পেরেছে। এই জন্য তারা অত্যন্ত সহজ করে দিয়েছিলেন প্রত্যেকটা, মানে মোট 120টা সংস্কার বিভিন্ন কমিশনের মিলে নিয়ে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, কোন সংস্কার সেটা তারা চান নাকি চান না, নাকি আংশিক চান, কি পরিবর্তন হলে করবেন। তো এই জিনিসগুলো তো আসলে খুব সহজ কাজ ছিল। চান হলে একটা টিক, আর কিচ্ছু করতে হবে না। চান না হলেও একটা টিক, কিচ্ছু করতে হবে না। আংশিক হলে একটু লিখতে হবে কি চান। এভাবে 120টাকে নিয়ে কাজ করা খুব ইজি তাদের জন্য ছিল। কিন্তু আমি এখন যেটা দেখলাম, এই সহজ কাজটাই তারা আসলে করতে চাইছেন না, এবং আমি ধারণা করি যে তারা আসলে এই ইস্যুতে তারা এখন নিজেরাই কনফিউজড হয়েছে। তাদের কনফিউশন সম্ভবত এই কারণে যে এখন বাংলাদেশে মানে প্রবলেমটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। কোনো দল মনে করছে তারা কতটুকু সংস্কার করবে বা করবে না। আমাদের প্রধান উপদেষ্টাকে আমি একটু কোট করতে চাই। প্রথম যেদিন ঐক্যমত্য কমিশনের বৈঠক হলো, রাজনৈতিক দলগুলোকে আনা হলো, তিনি ক্লিয়ারলি বলেছিলেন কে কোনটা চেয়েছে কে কোনটা চায়নি এটা আমরা জনগণ জানিয়ে দেবো, ওয়েবসাইটে দিয়ে দেবো। কারণ এই যে ছকটা ওনারা পূরণ করে দেবেন। আমরাও কিন্তু একটা কাজ করেছি, সেটা হলো প্রত্যেকটা কমিশন করেছে। প্রত্যেকটা কমিশন তো তাদের কাছে রিটেন সাজেশন চেয়েছিল। আমরা আমাদের চূড়ান্ত রিপোর্টে কিন্তু সেই সাজেশনগুলো যুক্ত করেছি। কারণ হলো ভবিষ্যতে কোনো দিনও, মানে আমি এই জিনিসটা করবো, আমাদের প্রচুর কমিশন বহু সময় হয়েছে, আমরা জনগণের সামনে প্রথম সারসংক্ষেপ, তারপর পুরো কমিশন রিপোর্ট, অতীতে কোনোদিন এই ধরনের কাজ হয়নি। ফলে যেটা দাঁড়ালো, মানুষের কাছে কিন্তু সব ওপেন হয়ে গেল এবং প্রধান উপদেষ্টা জানিয়ে দিলেন। এখন সমস্যা যেটা দাঁড়ালো, কোনো দল মনে করছে দলের তো নিজেরও স্বার্থের হিসাব আছে, তার জন্য এত সংস্কার নেওয়া ঠিক হবে না, এতটুকু নেবে। কিন্তু আবার আমি জনগণ কথাটা এভাবে বলতে চাই না। অনেকে বলেন যে জনগণ সংস্কার চায়, জনগণ সংস্কার চায়, এভাবে বলা যায় না। কিন্তু এটা সত্য, সেই জনগণের একটা বড় অংশ সংস্কার চায় যারা আসলে অপিনিয়ন মেক করে। আপনার আমার মতো আমরা কিছু লেখাপড়া করেছি, এরকম শিক্ষিত মধ্যবিত্ত যারা লেখে, যারা বলে, এমনকি সোশ্যাল মিডিয়ায় বলে, মানে আমি মেইন স্ট্রিম টিভি বা পত্রিকার কথা বলছি না, সোশ্যাল মিডিয়াতে লিখতে পারে, এই মানুষদের একটা বিরাট অংশ কিন্তু সংস্কার চায়। এখন আপনি যখন এটা করবেন না এবং এটা ওয়েবসাইটে চলে যাবে, তীব্র সমালোচনা কিন্তু শুরু হতে পারে যে ধরুন বিএনপি এটা চায় না কেন, জামায়াত এটা চায় না কেন, এই নিয়ে কিন্তু একটা শোরগোল শুরু হবে। তো আমি ধারণা করি যে দলগুলো এক ধরনের একটু কিংকর্তব্য বিমূঢ় বলে না, এই ধরনের অবস্থায় আছে। কারণ সরকারের দিক থেকে খুবই খুবই বুদ্ধিদীপ্ত একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যে সংস্কারের প্রস্তাব আপনারা দিয়েছেন, জি, সেটি কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, সেটি দিয়েছেন দেশের কল্যাণের জন্য। তাহলে কেন রাজনৈতিক দলের সংকটটা কোন জায়গায় থাকে? তাহলে এরা কি দেশপ্রেমিক না? আমি আবার একটা জিনিস মনে করি, আমি একটু বিদেশে যাই, দেশপ্রেমিক হই বা না হই, আগে তো দেশের স্বার্থ দেখতে হবে নাকি? না, নট নেসেসারিলি। দেশের স্বার্থ দেখতে হয়, কিন্তু এর বাইরে গিয়েও না দলেরও একটা স্বার্থের প্রশ্ন আছে। ধরেন আমেরিকাতে নির্বাচন হলো, ডোনাল্ড ট্রাম্প যা যা পদক্ষেপ নিচ্ছেন, মানে উনি যে শুধু উনি নিচ্ছেন তা না, বহু মানুষ সমর্থন এখনো করছে। কিন্তু আখেরে কি এটা আমেরিকার জন্য ভালো হবে? যারা সত্যিকার অর্থে বোঝে যে লং টার্মে, মিড টার্মে এটা ডিজাস্টার হচ্ছে। জার্মানিতে যে ইলেকশন হলো কিছুদিন আগে, এসডিপি যে দলটা দ্বিগুণ ভোট এবং সিট পেল, অত্যন্ত রাইট, এবং একটা নাৎসি দল এভাবে বলা যায়, উগ্র ডানপন্থী দল। এই উগ্র ডানপন্থীরাও এটা কিন্তু কালেকটিভলি দল হিসাবে কথা বলছেন। জার্মানির জন্য ডিজাস্টার ঘটবে, কিন্তু উনি যেহেতু এটা দিয়ে সমর্থন পাচ্ছেন কিছু মানুষের এবং তারা কিছু ব্যক্তিরও, যাতে দলেরও সুবিধা হচ্ছে, তারা কিন্তু সেটা করছেন। সো আমি বলছি না রাজনৈতিক দলগুলো দেশের জন্য ভাববে না, তার সাথে আবার তাদের নিজস্ব কিছু চিন্তা, নিজস্ব কিছু
পলিটিক্যাল হিসাব নিকাশ, নিজস্ব কিছু ব্যক্তিগত হিসাব নিকাশও আসলে থাকে। সেখানে যদি আদর্শগত থাকতো ডাক্তার জাহিদ তাহলে কোনো আপত্তি নেই, যে আদর্শের সাথে ক্ল্যাশ করছে এই সংস্কারগুলো, কিন্তু কোনো রাজনৈতিক দলের আদর্শের সঙ্গে এই সংস্কার কোনো ক্ল্যাশ করছে না। না, এখন ব্যক্তি এবং দল যদি সামনে নিয়ে আসা হয় তাহলে কি হবে? জো বাইডেন কি এই যে পরের বারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন কোনো দরকার ছিল ওনার? আপনি যদি উনি হোঁচট খেয়ে পড়ছেন, সার্চ দেন ইউটিউবে, উনি প্রেসিডেন্ট অবস্থায় অনেকবার। কতবার হোঁচট খেয়েছেন দেখবেন। এরপর শেষ পর্যন্ত উনি একটা ডিবেটও করলেন ট্রাম্পের সাথে, এবং বসে মনে কিছু মনে করতে পারছেন না, তারপর উনি সরে দাঁড়ালেন। তাহলে খেয়াল করি এটা ব্যক্তি একটা পলিশড সিজনড কত বছর ধরে সরকারের কেন্দ্রে বসবাস করে এবং ডেমোক্র্যাট দলের মানুষ, এবং ওনার বিরুদ্ধে ট্রাম্পের মতো ব্যক্তি সত্তার অভিযোগ নেই, তারপরও দেখেন কোথাও একটা ব্যক্তি থাকে। শেষ অনেকে বলেন যে উনি যদি উনি তো উনি তো নির্বাচিত হওয়ার পরে বলে দিতে পারতেন, উনি যে বয়সে প্রেসিডেন্ট হয়েছে, যে আমি আগামী নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারতো, কিন্তু হলো। আমি যেই বলছি তাতে যেটা দাঁড়ালো, এখন প্র্যাগম্যাটিকলি আমি যদি বলি, আমাদের দলগুলো যেভাবে তৈরি হয়েছে, তাদের যে মানসিকতা, তাদের জনগণের যে মানসিকতা, তাদের শুধু টপের কথা বলছে না, মধ্য পর্যায়ে, নিম্ন পর্যায়ে। একটা উদাহরণ দেয়, আমরা পরিবারতন্ত্রের কথা বলি খুব। আপনি কি খেয়াল করেছেন আমাদের দুই বড় দল, আগে আউস্টেড আওয়ামী লীগ এবং এখনকার বিএনপিরও জেলা উপজেলা পর্যায়ে পরিবারতন্ত্র কাজ করছে? খেয়াল করবেন, একজন এমপি, তার সন্তান এসে আবার এমপি হচ্ছে, যোগ্য বা অযোগ্য কোনো হিসেবের জায়গা নেই। আমি তো ফান করে অনেক সময় বলতাম এককালে, এখন আর ওই ফানও করা যায় না। আমি বলতাম যে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করে, সে মন্ত্রী পর্যন্ত হতে পারে, সে প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ আমরা তখন ধরে নিতাম অনেক আগের কথা যে দুই পরিবার থেকে প্রধানমন্ত্রী হবে। এখন মন্ত্রী না, এখন এমপি বা চেয়ারম্যানও হওয়া যাবে না। কোন একজন রাজনীতি করতে শুরু করছে, তার এখন এমপি হওয়াই এখন বিরাট চ্যালেঞ্জ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামাত এবং বিএনপি তাদের নেতাদের সন্তানরা কিরকম অ্যাক্টিভ। হ্যাঁ, আমি দেখছি তো, সেটাই বলছি। এবং তার রাজনৈতিক ক্যারিয়ার যাই হোক না কেন, এমপি প্রার্থী অলরেডি হয়ে গেছে। এই এখনকার বাংলাদেশে একজন নতুন, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যার বাবা বা কেউ এমপি মন্ত্রী ছিল না, তার পক্ষে ইভেন উপজেলা চেয়ারম্যান এগুলো কিছু হতে পারবে না। সো আমাদের এই যে একটা টাইপ আছে, আমি মনে করি এই জিনিসগুলো না রাতারাতি পাল্টাবে না। আমি এই জন্যই বলছি যে তারা করবে, আস্তে আস্তে করবে। কারণ এবং এটা কিভাবে কাজ করবে, এটা নিয়ে আমার একটা মডেলও আমি আপনাকে দিতে পারি। ধরলাম সংস্কারের কথা অনেক জোর গলায় বলছে নতুন যে নাগরিক পার্টি তৈরি হয়েছেন তারা, আমরা কাগজে কলমে ধরে নিলাম যে এই নির্বাচন হলো, বেশি দেরি হলো না, বিএনপি জিতলো এবং বিএনপি অনেক সংস্কার মানলো না। এই নির্বাচনেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি সংস্কারকে একটা ইস্যু করতে পারবে, বড় ধরনের এবং আমি চাই সেটা করুক তারা। ফলে দেখবেন বিএনপির উপরে চাপ তৈরি হবে, ও মানুষকে সচেতন করবে, দেখো এই বিএনপি কিন্তু এটা করে নাই, এটা করলে কিন্তু তোমার এই লাভ হতো, এই ভালো হতো, সে করে নাই। তখন বিএনপিও অনেক সংস্কার করতে হবে, আর যদি না করে তাহলে পরের নির্বাচনে সেটার জন্য সাফার করবে। এভাবেই আসলে ডেমোক্রেটিক প্রসেসটা এগিয়ে যায়। এই জন্য আমি মনে করি না যে অনেক কিছু হয়ে যেতে হবে। এই জন্য আমি বহুবার বলেছি, আপনার এখানেও বলেছি, একটা ঠিকঠাক করে একটা নির্বাচন যদি আমরা চালায় যেতে পারি, লিখে রাখেন যে আমাদের অনেক সংস্কারও হয়ে যাবে। হতে হবে, বিএনপি যদি ইচ্ছা নাও করে, জামায়াতের ইচ্ছাও নাও করে, আর নাগরিক পার্টিও যদি একসময় না করে, দেখবেন আরেক দল দাঁড়ায় যাচ্ছে যে না, এটা হতে হবে। এইভাবেই এগুলো কাজ করে। আপনি কি মনে করেন এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে দিবে? আমি মনে করি ওনার সাম্প্রতিক যে বক্তব্যগুলো আসছে, ইন্টারভিউগুলো আসছে, তাতে মনে হচ্ছে কিছু সংস্কার উনি করবেনই। তবে এটা আসলে অনেকগুলো যদি কিন্তু সাথে যুক্ত হচ্ছে। কারণ আমি যদি অনেস্টলি বলি, সেটা হচ্ছে সরকার তার নিজস্ব গ্রাউন্ড হারাচ্ছে। একটা কথা খেয়াল করি ভাইয়া, সেটা হলো একটা সরকার সংস্কারের কথা বলছি, আমি এটা পাল্টাবো, ওটা পাল্টাবো, এগুলো অনেক বড় ব্যাপার। কিন্তু একটা সরকারের বেসিক রুটিন কাজ যেগুলো, আইন শৃঙ্খলা রক্ষা, মানুষের জীবনে নিরাপত্তা দেয়া, তারপরে নারীদের সুরক্ষা, বিশেষ করে এরকম কিছু কাজ, দ্রব্যমূল্য নিয়ে একটু আলোচনা আসলে আমি একটু যোগ করি। খেয়াল করবো আমরা কৃষি পণ্যগুলোর মূল্য কমেছে এবং শীতের সময় সবজির দাম এমনি কম থাকে। কিন্তু আপনি খেয়াল করবেন সয়াবিন তেল, যেগুলো নিয়ে আমরা এতদিন অভিযোগ করতাম, সিন্ডিকেট আছে, মানে কয়েকটা কোম্পানি মিলে সব চারটা নিয়ে তারা নিয়ন্ত্রণ করে, হলো তো এবারও আমরা তো ওই জায়গা থেকে মুক্ত হলাম, বেরোতে পারিনি। 30-35টা বিরাট চাল কল আছে, তারা চালের বাজার নিয়ন্ত্রণ, চালও কিন্তু আমাদের এখনো সেই নিয়ন্ত্রণে আসতে পারে নাই। তো ওই জিনিসগুলো, কারণ এখনো মানে এর চেয়ে কোনো মর্মান্তিক ভিডিও হতে পারে না। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল, একটা
টিসিবি ট্রাক গিয়ে দাঁড়াচ্ছে সে এইটা আসলে ভালো সময় লাগে না, মানুষ দৌড়াচ্ছে পেছনে, এটা ভালো লাগছে না। মানুষ দৌড়াচ্ছে। তো এখনো তো আমি চোখ কান খোলা রাখি, এখনো তো লাইন অনেক লম্বা, একই আছে। ওটা কিন্তু কমে নাই। তো সুতরাং মানুষকে জীবনটাকে শান্তি দিতে হবে সরকারকে। তো সরকার এটা যতদিন করতে পারবে না, তাহলে আসলে সরকারের জন্য সংস্কারের ব্যাপারে শক্ত হওয়া কঠিন হবে। এখানে একটা প্রশ্ন এসছে, সরকার পারছে না, একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসলেন, তারা এসে কি সব ঠিকঠাক করে ফেলতে পারবে? না, তবে দু তিনটা কাজ হবে, যেমন অর্থনীতির রিভাইভাল হবে। আমি কোনোভাবেই মনে করি না এই ধরনের একটা সরকার অর্থনীতির জন্য ভালো কিছু। কেন এটা? ধরুন একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ীর সাথে কথাও বলেছি, এর আগে আমি তাত্ত্বিকভাবে এগুলো বলে ফেলেছি, আমি তারপর কয়েকজন বড় মাঝারি ব্যবসায়ীর সাথে কথা হয়েছে। আপনি নিজে ব্যবসায়ী, মানে ব্যবসার প্রধান চাহিদাটা কি? স্থিতিশীলতা। এবং ওই স্থিতিশীলতাটা নেগেটিভ হতে পারে। আওয়ামী লীগের সময়ও তো কিছু ব্যবসায়ী করেছে না, সে জানে কিভাবে এটা করতে হবে। এখন এই যে সরকারটা আছে, এই সরকারটা আছে 1 বছর 1.5 বছর সর্বোচ্চ, আর প্রধান উপদেষ্টা 1.5 বছরও বলেননি, উনি ডিসেম্বর থেকে মার্চ, মানে 1 বছর 2 মাস বা 1 বছর, মার্চে আমরা চলে এসেছি, 1 বছরের মধ্যে নির্বাচন। সো 1 বছর পরে যে সরকারটা আসবে তার পলিসি কি হবে, সেই সরকারটা কে হবে, যেই হবে তা কতটুকু শক্তি নিয়ে আসবে। আমি কিভাবে খুলে বলি, বিএনপি 151 সিট, মানে 200-র নিচে নিয়ে আসলে বিএনপি যেমন সরকার হবে, বিএনপি 200-র বেশি হলে, যার সংবিধান সংশোধন করার ক্ষমতা থাকলে বিএনপি সরকারের চরিত্রই ভিন্ন হবে। নতুন দল কেমন করে আমরা এখনো জানি না, ওরা অনেক ভালো করতে পারে। পাল্টা সবাই মিলে একটা জোট হয়ে যদি তারা জিতে যায়, আচ্ছা অ্যাবভ অল দেশে কেওস করে কেউ ক্ষমতাটা বা ইলেকশন পিছিয়ে দিতে চায়। সো এই অবস্থায় তো আসলে ইনভেস্টমেন্ট হয় না। ফলে একটা নির্বাচিত সরকার, সেটা যেটাই হোক না কেন, আসলে ব্যবসায়ীদের আস্থা ফিরে আসে, ইনভেস্টমেন্ট বাড়ে, অর্থনীতি অনেক রিভাইভ করে। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে কি করবে এই বিষয়ে কিন্তু কেউ কোনো কিছুই বলছে না। এটা ট্রু, আমি আপনার সাথে একমত। অদ্ভুত ব্যাপার যে আমরা এটা করব সেটা করব। আমি বরং এই প্রসঙ্গে আমি জাতীয় নাগরিক পার্টিকে ধন্যবাদ দিতে চাই, তারা তাদের স্বাস্থ্যের একটা রূপরেখা হাজির করেছেন। একইভাবে তাদের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়েছে, আমি বলেছি তারা এটা নিয়ে কাজ করছেন, জানিয়েছেন তারা একেবারে প্রতিটা মন্ত্রণালয় ভিত্তিক তাদের পরিকল্পনা জানাবেন। দেখুন এভাবেই না রাজনীতি হয়। এনারা যখন এটা করবেন, অপরাপর দলগুলো করতে বাধ্য হবে, চাপে পড়বে, আর না করলে পিছিয়ে যাবেন। সো এইটাই আমরা কেন বহুদলীয় নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের কথা বলি, জাস্ট বিকজ অফ দিস। আপনার ইচ্ছা নাই, আপনি মনে করছেন আমি আগের মতো চলবো, আপনি আসলে পারবেন না। দেয়ার উইল বি সাম নিউ পার্টি, সাম নিউ আইডিয়াস, ও আপনাকে চাপ দিবে, ওই চাপেই আপনাকে আসলে অনেক কিছু করতে হবে। এবং আমি এই প্রসঙ্গে বলি, চাপের একটা উদাহরণ দেই। সর্বশেষ যৌথ সভায় জনাব তারেক রহমান এটা উনি আগেও বলেছেন, যৌথ সভায় বলেছেন যে আমাদের 31 দফা শেষ কথা না, অথচ ওনাদের দলের অনেকদিন বলছে আমরা তো সংস্কারের প্রস্তাব দিয়েই দিয়েছি, আমাদের 31 দফা। জনাব তারেক রহমান বলছেন, যিনি ডিফ্যাক্টো দলের প্রধান এখন, উনি বলছেন যে 31 দফায় এটা একেবারে শেষ কথা না, এর মধ্যে নানান রকম সংযোজন বিয়োজন, মানে চেঞ্জ অনেক কিছুই হতে পারে। উনি বুঝতে পারছে যে যেহেতু তারা 31 দফাটা দিয়েছিলেন 5 আগস্টের আগে, এখন 5 আগস্ট অনেক বদলেছে, নতুন চাহিদা, নতুন ডিমান্ড, সুতরাং এটাকে ওনাকে অ্যাড্রেস আসলে করতে হবে, এটাই বলতে চাচ্ছি। সো নির্বাচিত সরকার আসলে এই সুবিধাগুলো হয়। আরেকটা জিনিস হয়, সেটা বলি আপনাকে, আমি যেটা ধারণা করি, ধরুন এই যে প্রশাসন বা পুলিশ তারা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তার একটা বড় কারণ আমি ধারণা করি তারা এই একই, যে এই সরকারের সময় আমি কতটুকু করব, কতটুকু করে আমি কোন পরিস্থিতিতে পড়ব। সুতরাং তারাও সম্ভবত অপেক্ষা করছে, আর আমাদের মতো দেশগুলোতে না, আমরা চাই বা না চাই, তৃণমূল পর্যন্ত যদি সাংগঠনিক শক্তি ক্ষমতাসীনদের না থাকে, তাহলে প্রশাসন আসলে কাজ করে না। আমাদের এই সরকারের তো তৃণমূল পর্যন্ত কোনো সাংগঠনিক, শুধু ঢাকাতেই, তো ফলে যেটা দাঁড়াবে ওটা আলটিমেটলি কাজ করবে না। সো নির্বাচিত সরকার আসলে সমস্যা অনেক দিকে সমাধান হবে। ইভেন আমি আরেকটা জিনিস যোগ করি, ধরুন বিএনপির অনেকেই চাঁদাবাজি, দখলবাজির সাথে যুক্ত হয়েছে, বিএনপির পক্ষ থেকে 2000-এর বেশি বহিষ্কার করা হয়েছে। কিন্তু যদি বিএনপি ক্ষমতায় থাকতো, তখন কিন্তু তার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও, যদি তাদের ইচ্ছা থাকতো, নিতে পারতো। আর না হলে আমরা শোরগোল করব। আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে করেছি না, প্রচুর যখন কেউ ঝামেলা করেছে, বহিষ্কার করেছে, বহিষ্কার কি তার শাস্তি নাকি? অপরাধের শাস্তি তো তা না, বিচারিক ব্যবস্থায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। সো একইভাবে তো তাদের যদি সদিচ্ছা থাকে, তখন কিন্তু তারা পদক্ষেপও নিতে পারবেন। এই ঘটনাগুলো হবে। আজ একটি দৈনিকে রাজনীতিটাই যেন করে জাতীয় নাগরিক পার্টি, এই শিরোনামে আপনার একটা লেখা ছাপা হয়েছে, কলাম। জি। ওই লেখায় আপনি জাতীয় নাগরিক কমিটির অবস্থান নিয়ে নানান ধরনের কথা বলেছেন, সেখানে সমালোচনা রয়েছে, আবার পরামর্শ আছে। জি। ঠিক আছে,
প্রশ্ন হলো যে অন্য রাজনৈতিক দলগুলো কি রাজনীতিটাই করছে? মানে রাজনৈতিক দল আসলে যে সবসময় শুধু রাজনীতির জন্য তৈরি হয় তা না। রাজনীতির নামে কিছু দল তৈরি হয় যেগুলোর কাজ হয়তো ষড়যন্ত্র। আমি আমার এই লেখাতেই একটা দলের কথা বলেছি ১-১১-র সময়, জনাব ফেরদৌস আহমেদ কোরেশির নেতৃত্বে হয়েছিল, যেগুলোকে আমরা কিংস পার্টি বলি। মানে এই দলটাকে আমি তুলনা করছি কারণ এই দলটার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার এক ধরনের ওভারল্যাপিং আছে, এটা তাদেরকে মানতে হবে। একটা ওভারল্যাপিং এর কারণে এই সন্দেহটা তৈরি হচ্ছে। আলটিমেটলি তাদেরই সরকার, তাদেরই এখানে যে সরকার। যেভাবে ব্যাখ্যা করুক যেভাবে না কেন। ব্যাখ্যা করুক। তো ফলে এই যেহেতু এইরকম একটা মানে একটা সরকারের সাথে যখন এই ধরনের দল তৈরি হয়, তখন যে প্রশ্নটা তৈরি হয়, চাই বা না চাই একটা প্রশ্ন উঠবে। আমি মনে করছি না এটা ডক্টর ইউনূসের সরকার করবেন। তাহলে কি নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে না? যেহেতু তাদের নিজেদের একটা দল আছে, এই দলটাকে কি ভালো অবস্থায় রাখার জন্য, ভালো করার জন্য তারা নির্বাচনে কোনো মাত্রার ম্যানিপুলেশন করতে যাচ্ছেন? এই প্রশ্নগুলো আসলে থাকে। ফলে রাজনৈতিক দলের নাম দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল সবসময় যে রাজনীতি করার জন্য আসে, নট নেসেসারিলি। আমাদের এখন যে প্রধান দুটো রাজনৈতিক দল আছে, আমি এই দুটো দলকেই রাজনীতি করছে বলে দেখছি, আওয়ামী লীগের বাইরে। জামায়াত এবং বিএনপি দুটো দলই রাজনীতি করছে। রাজনীতি কেন করছে বলবো, দেখবেন রাজনীতি মানে কি? রাজনীতি মানে আসলে এই দলগুলো ক্ষমতায় যেতে চায়। আপনি এখনই দেখবেন যে বিএনপির যারা পটেনশিয়াল ক্যান্ডিডেটস আছেন তারা মাঠে যাচ্ছেন, তারা জনগণের সাথে জনসংযোগ করছেন, তারা নির্বাচন চাইছেন। জামাতও নির্বাচন চাইছে, কিন্তু যেটা হয় এটাতে সমস্যা নাই, জামাত একটু বেশি সময় চায়, খুব ন্যায্য চাওয়া, কারণ এখন কোন জায়গায় দাঁড়াতে পারবে সেটা তাদেরকে হয়। তো জামাতও দেখবেন তার প্রার্থী ঠিক করছে, বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী ঘোষণা করেছে। শুধু এটাই রাজনীতি। রাজনীতি মানে কি? রাজনীতি মানে একটা দল ক্ষমতায় যাবে। মানে আমি এটাও একটু যোগ করতে চাই, মানে ক্ষমতায় যাওয়াটাকে কেউ কেউ নেগেটিভলি দেখেন না, অথচ রাজনৈতিক দল সামাজিক সংগঠন না এই কারণে যে সে আসলে ক্ষমতায় যেতে চায়। সে ক্ষমতায় গিয়ে, এবং ক্ষমতায় যাওয়া মানে আমরা তো একটু নেগেটিভলি দেখি, উনি কি ওখানে গিয়ে ম্যানিপুলেট করে, করাপশন করে টাকা বানাতে চায় কিনা, না। ওনার একটা কর্মসূচি আছে, ওনার একটা আদর্শ আছে, উনি সেটা বাস্তবায়ন করতে চান। সো এই দুটো দল রাজনীতি করছে। আমি এখন পর্যন্ত এই দলটা রাজনীতি করছে বলে মনে করি, কিন্তু যেহেতু মাত্র শুরু করেছেন এবং যেহেতু তারা এই সরকারের সাথে তাদের এক ধরনের এক্সটেনশন হিসাবে দেখছে অনেকে, একই সাথে মাঠে আবার কিছু লোকজন আছে, which I wrote in my column, যে কারো কারো কিছু বক্তব্য নির্বাচনকে সরানো, দূরে সরানো, অন্য কিছু করার সাথে এক ধরনের তাদের সিমিলারিটি দেখা যায় বক্তব্যের। এবং আমরা যেহেতু পার্সোনালি এদের অনেকে চিনি, জানি, তাদের সাথে তাদের যোগাযোগের কথাও সমাজে এক ধরনের প্রচলিত আছে, সেটার সাথে যাতে তারা কোনো না কোনো। জামাত এবং বিএনপি রাজনীতি অনেকখানি পাল্টে গেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে, তাদের আচরণ পাল্টে গেছে, তাদের চলাফেরা পাল্টে গেছে ক্ষমতা না যাওয়ার আগেই। এবং কে কোন পদ দখল করবে, কে কোন জায়গা দখল করবে, এরকম একটা প্রতিযোগিতা চলছে। এবং সবচেয়ে দুঃখজনক হলো যেটা, সেটা হলো অনেকের কথাবার্তা সেই আওয়ামী লীগের মতো মনে হচ্ছে। যখন বিএনপির কোনো কেউ এসে টকশোতে বলে যে দাবরানি দিলে কেউ টিকবেন না, অবশ্য উনি জবাবও পেয়েছেন, সেই ছাত্রদের প্রতিনিধি বলছে যে 15 বছর তো আপনারা দাবরান নাই। এই ধরনের যে অ্যাটিটিউড, এটা দিন দিন কিন্তু বাড়ছে। আমি আবার একটা জিনিস মনে করি, আমরা যদি এই কারণে কিন্তু সাধারণ মানুষ ভয় পাচ্ছে কি, যে ক্ষমতা আসার আগেই যদি এদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। সংকট হলো এই দুটো দলই তো প্রধান, তাই না? এই দুটো দলই চেঞ্জ হয়েছে। এখানে জামাতরে আপনি মানে দোষ দিয়ে শেষ করতে পারবো না, বিএনপিকে দোষ দিয়ে শেষ করতে পারবো না, দুজনেই একই দিকে আছে। একমত। কিন্তু আমি যে কথাটা বলি প্রায়, আমরা তো যে দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে ছিলাম, আমরা অজান্তেই আমাদের মধ্যে স্বৈরাচার। যেমন বিএনপি কি এতদিন বা জামাত কি এতদিন গণতান্ত্রিক রাজনীতি করতে পেরেছে? মোটেই না। ওরও কাজ ছিল সরকারকে শক্তি প্রয়োগ করা, ও পেরে ওঠে না, কিন্তু ও তো শক্তি প্রয়োগ করতে চেয়েছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, সেই 13, 14, 15, তারপরে 22, 23, 24 সমানে করলো। ওর কাজও তো আসলে আর রাজনীতি ছিল না, পাল্টাপাল্টি শক্তির খেলা ছিল। ও বল প্রয়োগ করছে, আপনি সেই বল ঠেকানোর চেষ্টা করছেন, আপনিও পাল্টা বল প্রয়োগের চেষ্টা করছেন। এইভাবে আমরা দীর্ঘ একটা সময়, প্রায় 1.5 দশক, 11 সালে সংবিধান সংশোধনের পর থেকে আমাদের এই অবস্থা, রাজনীতি ছিল না, এটাই বাস্তব। ফলে আমাদের প্রত্যেকটা দলের চরিত্র নষ্ট হয়েছে। তো সো আমি যেটা দেখছি, এটা একেবারেই কাম্য না, কিন্তু এটা আমার কাছে খুব আনএক্সপেক্টেডও না। আমি বিশ্বাস করি আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশ যদি, এবার আমি যদি আপনাকে বলি এটা তো হয়েছে, কিন্তু এই নাগরিক পার্টিরই ইফতারে বিএনপির নেতারা গেলেন, থাকলেন, তাদের সাথে কর্ডিয়ালভাবে কথা বললেন, এবং যে নেত্রীদের সাথে সমস্যা হয়েছে ওরা দুজনও দেখা হলে দেখবেন ওই যোগাযোগ। তো গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে, আপনি দেখবেন যে আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো কাটিয়ে উঠবো। আর আমাদের কিছু বাকবিতণ্ডা, কিছু ঝগড়াঝাটি এগুলো হবে,
গণতন্ত্রে এগুলো থাকে, এটা সমস্যা নেই, শত্রু না হলেই হয়। শত্রু না হলে। আমি বিশ্বাস করি আমাদের Right. গণতান্ত্রিক পরিবেশ সময়ের সাথে উন্নত হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। আপনি যে সংস্কার কমিশনে ছিলেন, সেই সংস্কার কমিশন নিয়ে কিছু আলোচনা সামনে আসছে। বিশেষ করে এই এনআইডি নিয়ে। জি, এনআইডি নিয়ে একটু জামালা তৈরি হয়েছে, অলরেডি আন্দোলনে যাচ্ছে নির্বাচন কমিশনের কর্মীরা, কর্মকর্তারা। সেটা হলো নাগরিকদের যে উপাত্তের বিষয়টা, সেটা নিয়ে মূল সংকটটা তৈরি হয়েছে। নাগরিকদের উপাত্তের সংরক্ষণ ও সুরক্ষা দেওয়া ইসির কাজ নয়, একথা খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এটা নিয়ে শুরু হয়েছে আসলে ঘটনাটা। খেয়াল করুন, এটা তো 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার করেছে, ফলে আমাদের সংবিধানে এটা নেই, নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে এটা নেই। আচ্ছা, তো এই আলাপটা এসেছিল যে নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে এটাও আমরা ঠুকিয়ে দিতে হবে কিনা। আচ্ছা, প্রথম কথাটা হলো, এটা প্রথম ভোটার তালিকার জন্য করা হয়েছিল, পরে আসলে এটা আর ভোটার তালিকার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আসলে শেষ পর্যন্ত আমাদের নাগরিক পরিচয়, যে ন্যাশনাল সিটিজেন্স রেজিস্ট্রি যেটা বলে, জি, সেটাই জি। পরিণত হয়েছে। তত্ত্বগতভাবে যেন ফয়েজ আহমেদ তৈয়ব ভুল বলেননি যে এটা আসলে নির্বাচন কমিশনের কাজ না, এটা আসলে সরকারের কাছে থাকে। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ডেটা তারা অ্যাক্সেস থাকবে, তারা নেবেন, নিয়ে তারা তাদের মতো করে কাজ করবেন। কিন্তু বলছে এই কারণে যে এটা একটা ডিফারেন্ট পরিস্থিতি, যেটা বাংলাদেশ। আমরা বাংলাদেশের মতো দেশে একটা সরকার, সেই সরকারটা নির্বাচিত অনির্বাচিত যেমনই হোক, আমাদের সরকারগুলোর মধ্যে এক ধরনের স্বৈরাচারী প্রবণতা তো আসলে আছে। নির্বাচিত ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের মধ্যেও স্বৈরাচারী প্রবণতা আছে, এবং আমরা সরকারকে আসলে সবসময় জনগণের পক্ষে দাঁড়িয়েছে, জনগণের পক্ষে আছে, সেটাও বিশ্বাস করি না। সেই বিবেচনা থেকেই কেউ বলছেন, এবং আমার কাছেও মনে হয় একটা কমিশন, যেটা সাংবিধানিক একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তারা এটা দায়িত্ব রাখবেন, এটাই হওয়ার কথা আমাদের মতো দেশের প্রেক্ষাপটে। এবং একটু যদি যোগ করি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের এক ধরনের দক্ষতাও তৈরি হয়েছে, তাদের একটা বিরাট উইং আছে এটা মেনটেইন করা নিয়ে। তো ফলে একটা দক্ষতাও তাদের আছে, সেই কারণেই এটা ওখানে থাকাও আমরা সঠিক বলে মনে করেছি। এবং না হলেও অন্তত যদি তাদের উপরে কাজের চাপ তৈরি হয়, নির্বাচন কমিশনে কিন্তু অনেক কাজ, তারপরও অন্য আরেকটা কমিশন তৈরি করার মাধ্যমে এই দায়িত্ব দেওয়ার কথা হতে পারে। মানে কিন্তু সরকারের হাতে যাওয়া বাংলাদেশে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে আপনারা কি পরামর্শ দিয়েছেন এই বিষয়ে? আমরা একটা নির্বাচন কমিশনের কাছে থাকার কথা বলেছি, অথবা আমরা এটাও অপশনের কথা বলেছি যে একটা স্বতন্ত্র আরেকটা কমিশন হতে পারে, কিন্তু সরকারের কাছে যাওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। আবারও বলছি, এটা বাংলাদেশ, তো এই কারণে এই প্রবলেমটা। ফয়েজ সাহেব কিছু কথা বলেছেন এবং উনি প্রশংসা করেছেন যে ইসি এই কাজটা করেছে দীর্ঘদিন ধরে, কিন্তু উনি কিছু প্রশ্ন উঠিয়েছেন যে বিশ্বের কোথাও ইসি দেশে নাগরিকদের উপাত্ত সংরক্ষণ করে না, এগ্রি। তাহলে বাংলাদেশ কেন করবে? কি সংকট তৈরি হয়েছিল? এক সেকেন্ড আমি তোর সাথে পাল্টা জবাব দিয়ে দিই, পৃথিবীর কোনো দেশে তো তত্ত্বাবধায়ক সরকার নেই। সো আমাদের প্রবলেমের প্যাটার্ন কিন্তু আমাদের জি, মতো। জি। জি, উনি আবার একটা কথা বলেছেন যে বর্তমান ইসি কি এআই থেকে উপাত্তকে সুরক্ষা করতে পারবে, টেকনোলজির কথাটা বলেছে। জি, কারণ ইসি যে টেকনোলজিটা ইউজ করছে এই মুহূর্তে, এটা গতানুগতিক টেকনোলজি, এটাকে আপডেট না, কতটুকু আপডেট। আর এদের আরেকটা জামালও রয়েছে, সেটা হলো সেখানে কিন্তু আউটসোর্সিং এর লোকেরা এই মূল কাজটা করে, স্টাফ না। কিন্তু জি, জি। এইখানে একটা নিরাপত্তার প্রশ্ন কিন্তু মানে আসে। এখন ওই যাবতীয় সবকিছু জি। ইসি কে মূল চার্জে রেখে এআই সিকিউরিটি দেয়া বা এখানকার স্টাফ আর কে করবে কি করবে, এই ব্যবস্থাগুলো নেওয়া যায়। আমরা এটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করেছি, পৃথিবীর আর কোথায় কে কি করছে, এবং এটা আসলে টেকনিক্যালি এটা সরকারের কাজ, এটা সরকারই করবে, এটাই নিয়ম, এটা ঠিক আছে, এটা উনি সঠিক বলেছেন। ওই যে বললাম, আমাদের এমন সব সমস্যা তৈরি হয়, এমন সব পরিস্থিতি তৈরি হয়,
যে কারণে আমরা আমাদের নিজস্ব একটা ভিন্ন ব্যবস্থার কথাই চিন্তা করতে হয়। উনি আরো বলেছেন যে কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখাই ঠিক হবে না। হ্যাঁ, সেটা যদি হয়, যে আমরা বলেছিলাম যে আরেকটা কোনো মন্ত্রণালয়ের অধীনে একটা স্বতন্ত্র কমিশন যদি তৈরি করা যায়, যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা সরকারের যার হাত থাকবে না, সেটা হতে পারে। এবং সেটাই কিন্তু করতে চাচ্ছে হ্যাঁ, আলটিমেটলি। একদম একটা আলাদা একদম আলাদা করতে চাচ্ছে। আলাদা কমিশন যদি তৈরি হয়, যেটা কোনো মন্ত্রণালয়ের অধীনে না, সেলফ সাফিসিয়েন্ট একটা কমিশন, নির্বাচন কমিশন যেমন, সেক্ষেত্রে এটা আমি ব্যক্তিগতভাবে সেটা হতে পারে বলে মনে করি। কিন্তু সংকট হলো যথারীতি আন্দোলনে নেমেছে। এইটাকে কেন্দ্র করে প্রচুর অবৈধ উপার্জনের সুযোগ আছে। যে কেউ কারো যদি একবার কোথাও ভুল হয় এই পরিচয়পত্রে, তার জীবনে কি পরিমাণ হয়রানি এবং যে কি পরিমাণ ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হতে পারে, মানে আমরা নিজে দেখেছি, আমরা ব্যক্তিগতভাবে চিনি। আমরা যখন ওই কমিশনে কাজ করছি, বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন, যে পরিচিতদের মধ্যে, আপনি তো এখন অন্তত নির্বাচন কমিশনের সাথে সামহাও কাজ করছেন, আমরা এটা এতদিন ধরে করতে পারিনি, এবং আমি টাকা খরচ করতেও প্রস্তুত আছি। মানে মানুষ জানে যে ওখানে গেলে টাকা লাগবে। সো এটাও একটা কারণ হতে পারে, আমি বলছি না সবার জন্য এটাই কারণ, হতে পারে যে এটা থেকে একটা বড় উপার্জনের সুযোগ আছে। সো এটা অনেকেই হাতে রাখতে চাইবেন, আর যাদের হাতে আছে তারা এটা ছাড়তে চাইবেন না। এর পেছনে এটা ওয়ান অফ দ্য রিজনস। আর আমাদের আমলাদের তো একটা সংকট রয়েছে, তারা মনে করে তাদের মতো করে সবকিছু সবকিছু হতে হবে ক্ষমতায়, তাদের ক্ষমতায় যেটা ছিল সেই ক্ষমতাও, ওই যে বললাম যে ক্ষমতাও ছাড়তে চান না অনেকে। মানে করাপশন না হলে ক্ষমতা আমি কেন ছাড়বো, সেটা আছে, সাথে এটাও আছে। এবং এই ব্যাপারে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমি প্রায় একটা কথা বলি যে এই সরকার তো চিরকাল থাকবে না, 1 বছর, আর 1 বছর থাকবে না, আরো 1 বছর, 1.5 বছর, যাই থাকুক। এই সরকার একটা কাজ করতে পারতো, এই সরকার এমন একটা বেঞ্চমার্ক তৈরি করে যেতে পারতো, যেমন ধরুন উনি করেছেন, ইন্ডিয়া প্রসঙ্গে কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করে। অবশ্যই ভবিষ্যতের কোনো সরকার এসে ওই বেঞ্চমার্ক ভাঙা, আমরা তখন বলবো আরে তত্ত্বাবধায়ক সরকার তো এটা করেছিল, আপনি কেন করছেন না? রমজানের সময় যেসব জায়গায় যেসব জিনিসের পণ্য মূল্য আমরা কিন্তু তুলনা করবো, যে আমরা কিন্তু আগের সরকারের সাথে করছি। সো করাপশনের ব্যাপারে যদি সরকার একটা বেঞ্চমার্ক তৈরি করতো। এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল ডক্টর জায়েদ, আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই করাপশনটা কিন্তু বেড়েছে। আমি আবার এইভাবে কথা কখনোই বলতে পছন্দ করি না। রাজনৈতিক দলগুলোর সহায়তা আছে, একমত, চাঁদাবাজির সাথে জড়িত আছে, বাট এটা তো সরকার। সেই পুরনো কথা বলতে হয়, জি। এই সরকারের গ্রিপ অনেক ছোট। সুতরাং তাদেরকে স্বীকার করে ফেলতে হবে। ওনারা এটা স্বীকার করেন না, করলে হবে কি জানেন, ওনারা ক্ষমতায় থাকার অথরিটি আর থাকে না। দুটোর একটা তো, আপনি যদি না পেরে থাকেন, আপনাকে তো আসলে বলে দিতে হবে আমি পারছি না, আমি চলে গেলাম ইলেকশন দিয়ে। ওনারা ওটাও স্বীকার করছেন না, কারণ ওটা বললে আপনাকে কালকে ইলেকশন দিতে হবে, কারণ উনি তো আবার লম্বা সময় থাকতে চাচ্ছেন, থেকে আরো কিছু কাজ করতে চাচ্ছেন। তো মোদ্দা কথাটা এই, জনগণ হিসেবে আমরা রাজনৈতিক দলকে আমাদের রাজনৈতিক দলের শোরগোল করি আমরা। যেমন সরকারের সাথে কথা বলবো, আমরা সরকারের কথা শুনতে প্রস্তুতি না। আপনার এখানে আমি বলেছি আমরা সরকার একটা পুষি, কিন্তু টাকা পয়সা ফ্যাসিলিটি দিয়ে পুষি। যতটুকু ফ্যাসিলিটি পাওয়ার কথা তার চেয়ে বেশি ফ্যাসিলিটি নিয়ে তারা থাকেন, সাথে তাদের অবৈধ উপার্জন তো আছেই। তো তাই যদি হয়ে থাকে আমি আসলে দেখতে চাইবো। সো ডক্টর ইউনূসের সরকারের উচিত ছিল বেশ কিছু জায়গায় কিছু বেঞ্চমার্ক তৈরি করা। আমি বলছি না করাপশন একদম চলে যাবে, আপনি অর্ধেকেও যদি নামিয়ে আনতে পারতেন, এই দেশের মানুষ এটাকে অসাধারণভাবে নিত, এবং ওই যে বললাম একটা বেঞ্চমার্ক তৈরি করতো। পরের সরকার এসে যখন আবার এগুলো করতে যাবে, মানুষ কিন্তু সেটা নিয়ে শোরগোল করতো, এবং ইজি হতো না তাদের জন্য এই কাজটা করা। খুবই দুঃখজনক যে এই কাজগুলো হয়নি। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে টাকার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।